তো হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এভিটিএ টেস্ট পেপারের 389 পেজ, ঠিক আছে, তার শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করাবো, ঠিক আছে। তো 389 পেজের কি আছে দেখো, সমপরিমাণ আসলের একই বার্ষিক সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত বছরে সমান হবে। তাহলে এটা আমরা সবাই জানি যে একের এক নম্বরে কি হবে, একের এক নম্বর হলো প্রথম বছরে আমাদের সরল চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের হার সবসময় সমান হয়, তাই না? তাহলে এটা প্রথম বছর মানে এক বছর, সি নম্বরে আছে এক বছর, তাহলে 1 বছর, ঠিক আছে। তাহলে সি নম্বর হলো সঠিক। এবার দেখো একের 2 নম্বরে কি বলেছে, একের 2 নম্বরে বলেছে দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশের হার মানে অনুপাত আর কি, লভ্যাংশ তাদের বন্টিত হবে সেই অনুপাতটি লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে চলো আমরা লিখি। তাহলে এক মাস হিসাবে পল্লবীর মূলধন, এক মাস হিসাবে পল্লবীর মূলধন কত, পল্লবী ইনভেস্ট করেছিল কত টাকা, 500 টাকা। 500 টাকা কত দিনের, 9 মাসের জন্য, তাই তো, এত টাকা। তাহলে 5 9 4500 টাকা। এটাগুলো হলো পল্লবী। এবার এক মাস হিসাবে রাজিয়ার মূলধন, এক মাস হিসাবে রাজিয়ার মূলধন কি হবে, এক মাস হিসাবে রাজিয়ার মূলধন কি হবে, রাজিয়ার 600 টাকা হলো কত মাসের জন্য, 5 মাসের জন্য ইনভেস্ট করেছিল, ঠিক আছে। 600 টাকা 5 মাসের জন্য ইনভেস্ট করেছিল। তাহলে এটা হবে কত, 5 7 30, মানে হলো 3000 টাকা হলো রাজিয়ার। তাহলে এবার এদের মূলধন অনুপাত, এদের মূলধনের অনুপাত কি হবে, মূলধনের অনুপাত হবে আগে পল্লবী তারপরে রাজিয়া, মানে পল্লবীর হলো 4500 আর রাজিয়ার হলো 3000। তাহলে এটা কাটাকুটি করলে হয় 45:30। এবার এটাকে আমরা কি কত দিয়ে কাটবো, 9 দিয়ে যাবে না, 5 দিয়ে। তাহলে 5 9 45, 5 7 30, 9:6। এটাকে আমরা করতে আবার 3 দিয়ে কাটতে পারি, 3:2। এবার দেখো এই 3:2 এটা কি বেরোলো, মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, আমরা সবাই জানি লভ্যাংশের অনুপাত কি হবে, অনুপাত এটা হবে 3:2, কারণ কি মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সবসময় সমান হয়। তাহলে 3:2 কত নম্বরে আছে, 3:2 এ নম্বরে। তাহলে এ নম্বরে যে 3:2 ওটা হলো সঠিক। তো এবার আমরা কত নম্বর করবো, এবার আমরা 3 নম্বর করবো। দেখো একের 3 নম্বরে কি বলেছে, একের 3 নম্বরে বলেছে, কোথায় গেল, এই তো একের 3 নম্বরে বলেছে দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে তাহলে c = কত হবে। তাহলে আমাদের কন্ডিশন কি দিয়েছে, কন্ডিশন দিয়েছে হলো ax² + bx + c = 0, ঠিক আছে। সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, বীজদ্বয় আলফা আর বিটা হলে বলেছে আলফা = বিটা, কেন বীজদ্বয় সমান বলেছে। তাহলে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা = -b/a, তাই তো। বা আমরা কি লিখতে পারি, আলফা প্লাস আলফা = -b/a, ঠিক আছে। তাহলে বা 2 আলফা = কি হবে, -b/a, বা আলফা কি হবে, দেখো 2টা ওপাশে নিচে চলে যাবে, তাহলে -b/2a, -b/2a আলফার মান পেলাম। তাহলে এবার এদের গুণফল বের করবো, তাহলে আলফা বিটা = c/a, তাই তো, c/a। তাহলে এবার বিটার জায়গায় আমরা কি লিখতে পারি, আলফা × আলফা, তাহলে c/a, বা আলফা স্কয়ার = কি হবে, c/a, তাই তো। এইবারে দেখো, এইবারে আমরা কি করব, c এর কোণাকুণি গুণ করব, তাহলে c = α²a, ঠিক আছে, c = কি, α²a।
সি এর মান চেয়েছি, তাহলে আলফা স্কোয়ার আলফার মান কি পেলাম, আলফার মান পেলাম হলো -b/2a, তাহলে তারপর স্কোয়ার হবে ইন্টু a, তাই তো। তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার ইন্টু a, তাহলে এই এ থেকে একটা এ কেটে গেল, তাই তো। তাহলে দেখো থাকলো কি, তাহলে থাকলো হলো বি স্কোয়ার বাই 4a, তাহলে বি স্কোয়ার বাই 4a আছে তো। এবার দেখো আমরা 4 নম্বরে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি যায় পরস্পর লম্ব, এবি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস নির্ণয় করো। তাহলে দেখো মনে করো এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এই এবি একটা যায়, এবি একটা যায় আর এসি একটা যায়, ঠিক আছে। এটা একদম পুরো লম্ব হবে, আমারটা বেঁকে গেছে কিন্তু পুরো লম্ব হবে, বলে দিয়েছি পুরো পরস্পর লম্ব। তাহলে এবি, এবার দেখো আমাদের এটা যদি লম্ব হয় তাহলে এটা কিন্তু এই মধ্যবিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। যদি আমার এটা গোল হয়নি, তাহলে দেখো এই আমাদের এই এটা এটা যদি আমরা এই বিসি বাহুর মান নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের ব্যাস হয়ে যাবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যদি লম্ব, তাই এটা একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের বিসি হলো অতিভুজ, তাহলে বিসি এর মান আমরা কি করে বের করব, বিসি এর মান বের করব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই তো, রুট ওভার অফ, এটা আমাদের পিথাগোরাসের সূত্র। তাহলে এবি এর মান কত আছে, এবি এর মান দেখো, এবি এর মান দিছে 8 আর এসি এর মান দিছে 6, তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে কি হবে 64 প্লাস 36, 64 প্লাস 36, এটা হবে তাহলে 100, রুট ওভার 100, তাহলে 100 এর রুট করলে হবে কত, প্লাস মাইনাস 10, তাহলে এখানে শুধু প্লাস 10 হবে, কারণ কি বিসি একটি রেখা, রেখার মান কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে বিসি যদি 10 হয়, বিসি যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে তাহলে বিসিটা কি বেরোলো, ব্যাস বেরোলো 10 সেন্টিমিটার, তাই তো। তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো হাফ, তাহলে 10/2 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার কত নম্বরে আছে দেখো, 5 সেন্টিমিটার সি নম্বরে আছে, সি 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার আমরা পরের অঙ্কে চলে যাব। তাহলে এবার দেখো 390 পেজের 5 নম্বর করবো। 5 নম্বরে কি বলেছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের, না ওটা না, 5 নম্বরে বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও নিয়েছি, ঠিক আছে। পরিকেন্দ্র মানে হলো ত্রিভুজটার বৃত্তের ভিতরে হবে, ঠিক আছে। তাহলে পরিকেন্দ্র যদি ও থাকে তাহলে কি কার মান দিয়ে দিয়েছে হলো বিএসি এর মান দিয়েছে, তাহলে ওবিসি এই মানটা নির্ণয় করতে হবে, এই মানটা কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে ওবিসি অ্যাঙ্গেল বিওসি এর আমরা মান যদি বের করি, তাহলে বিওসিটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হলো বিএসি, তাহলে তাহলে কি বৃত্তস্থ কোণে ডবল হবে বিএসি, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বৃত্তস্থ কোণ দিয়েছে হলো 40 ডিগ্রি, তাই তো। তাহলে এটা হবে কত, 80 ডিগ্রি হলো বিএসি। এইবারে দেখো ত্রিভুজ, ত্রিভুজ বিওসি এর ওবি ইকুয়াল টু ওসি, কেন, এটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। এই যে ওবি আর ওসি সমান, যদি তাই হয় তাহলে আমাদের কি হবে, ও বি সি ইকুয়াল টু হবে ও সি বি, এটা হলো সি, কারণ বৃত্ত মানে দুটি বাহু সমান হলে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তাদের বিপরীত কোণ দুটি সমান হয়। এইবারে দেখো এই ত্রিভুজের তিনটি কোণ কি কি, তাহলে একটি কোণ 80 ডিগ্রি পেয়েছি, ঠিক আছে। তাহলে তিনটি কোণ, তাহলে এই ত্রিভুজের ও বি সি প্লাস ও সি বি প্লাস বিও সি ইকুয়াল টু হয় 180 ডিগ্রি, তাই তো। তিন করে সমস্যা 180 ডিগ্রি, তাহলে আমরা এই বিও, এটা দেখো ও বি সি, এটাকেও আমরা লিখতে পারি ও বি সি, অ্যাঙ্গেল ও বি সি, কেন, কারণ কি ও বি সি ইকুয়াল টু ও সি বি, তাহলে এটাকে আমরা ওবিসি লিখতে পারি, তাই তো। তাহলে 180 ডিগ্রি, এটাকে ওপাশে গেলে এর মান কত, 80 ডিগ্রি পেয়েছি, তাহলে ওটা মাইনাস করে দেবো 80 ডিগ্রি, তাহলে এখানে থাকবে হলো 100 ডিগ্রি, ঠিক আছে। এইবার দেখো এটা যদি হয় তাহলে এটা হবে 2 ইন্টু অ্যাঙ্গেল ও বি সি, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল ও বি সি ইকুয়াল টু কত হলো 100 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও বি সি ইকুয়াল টু কি হবে 100/2 ইকুয়াল টু 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 50 ডিগ্রি কোথায় আছে দেখো, 50 ডিগ্রি আছে হলো সি নম্বরে, তাহলে সি নম্বর
50 ডিগ্রি হলো সঠিক, ঠিক আছে। তাহলে এটা গেল 5 নম্বর। তাহলে 1-6 নম্বর, 1-6 নম্বরে কি আছে দেখো, 390 পেজ কোথায় গেল, তাই 390 পেজের 1-6 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙের আয়তন পূর্বের আয়তনের অর্ধেক হবে, দ্বিগুণ হবে নাকি সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, আয়তন আমরা ভি ইকুয়াল টু লিখি হলো পাই আর স্কোয়ার এইচ, এটা হলো তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা হলো ঘন একক, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে তাহলে ব্যাসার্ধ কত আর, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু আর, আর উচ্চতা ইকুয়াল টু এইচ, এটা আমরা জানি, তাই তো। এইবার দেখো পরিবর্তিত কি হবে, পরিবর্তিত ক্ষেত্রে কি হবে, এই আরটা কি বলেছে, আর বলেছে হলো দেখো ব্যাসার্ধ কি বলেছে, ব্যাসার্ধ বলেছে অর্ধেক, তাই তো। তাহলে r/2, আর এইচটা বলেছে কি, এইচটা বলেছে দ্বিগুণ মানে 2h, তাই তো, এটা বলেছে দ্বিগুণ বলেছে তো, হ্যাঁ। তাহলে উচ্চতা দ্বিগুণ। এবার আমরা আয়তন, পরিবর্তিত ক্ষেত্রে আয়তন কি হবে, তাহলে আয়তন পাই, আরটা মানে হলো r/2 তার স্কোয়ার ইন্টু এইচ মানে 2h আর কি, তাই তো। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, তাহলে এখান থেকে আসলে 2 হয়, তাই তো। তাহলে 1/2 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি, ভি, তাই তো। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি ধরেছিলাম, ভি, তাহলে হাফ, তাহলে অর্ধেক হয়ে যাবে এটা, ভি বসিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা অর্ধেক হয়ে গেল, ঠিক আছে। তাহলে সি নম্বর অর্ধেক হলো সঠিক উত্তর, ওকে। এবার 390 পেজের আমরা 2 নম্বরে চলে যাব। দেখো 2 নম্বরে বলেছে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেয় তাকে কি বলে। এবার দেখো এই ক্ষেত্রে যে টাকা ধার দেয় তাকে তো কোনো সুদ দিতে হবে না, সে উল্টে এক্সট্রা টাকা পাবে, তাই না। তাহলে যে ধার দেয় তাকে বলে উত্তমর্ণ, ঠিক আছে। 2-এর 1 নম্বরে কি হবে, উত্তমর্ণ, ঠিক আছে, মানে হলো ক্রেডিটর, উত্তমর্ণ, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর কি বলেছে, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটি a ইকুয়াল টু 0 হয়, তাহলে a ইকুয়াল টু, দেখি 2 নম্বরে কি বলেছে, a ইকুয়াল টু 0 হলে কি হবে, তাহলে দেখো বলেছে হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই তো, c ইকুয়াল টু 0। এবার বলেছে সমীকরণের a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a ইন্টু 0 মানে এর মান 0 x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তার মানে এটা পুরোটা 0 হয়ে গেল, তাই তো। তাহলে থাকলো হলো শুধু bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এর x এর ঘাত কি 1, তার মানে এটা হবে সমীকরণটা এক ঘাত সমীকরণ, দ্বিঘাত আর হলো না, দ্বিঘাত কখন হতো, x এর মান 2 হলে, ঠিক আছে। তাহলে এটা গেল 2-এর 2 নম্বর। এবার 2-এর 3 নম্বর দেখবো। 2-এর 3 নম্বরে বলেছে x ভ্যারিস y এবং x ভ্যারিস z হলে y প্লাস z এর z এটা কি হবে, তাহলে করি দেখো 2-এর 3 নম্বর দেখো, 2-এর 3 নম্বরে বলেছে কি x ভ্যারিস y, তাই তো। তাহলে x ভ্যারিস যদি y হয় তাহলে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু k1y হবে, তাই তো, x ইকুয়াল টু k1y। আবার বলেছে কি y ভ্যারিস z, তাই তো, দেখো না আবার বলেছে হলো x ভ্যারিস z, তাহলে x ইকুয়াল টু কি হবে, k2z, ঠিক আছে, x ইকুয়াল টু কি হবে, k2z। এইবারে দেখো আমরা x প্লাস y প্লাস z ওর মানটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে y প্লাস z এটা কি হবে, তাহলে এখান থেকে আমরা y এর মান বের করব, এখানে y প্লাস z বলেছে, তাহলে এখান থেকে আমরা y এর মান বের করব, তার মানে k1y ইকুয়াল টু x, তাই তো, বা y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু x বাই
k1, তাই তো। আর z ইকুয়াল টু কি হবে, এখান থেকে z ইকুয়াল টু হবে x বাই k2, তাই তো। তাহলে এবার y প্লাস z এর মান কি হবে, তাহলে y প্লাস z এর মান, y এর মান কি x বাই k1 প্লাস z এর মান x বাই k2, ঠিক আছে, x বাই k1 আর x বাই k2। এবার আমরা x টা কমন নিতে পারি, x টা যদি কমন নিই তাহলে থাকবে কি 1 বাই k1 প্লাস 1 বাই k2, তাই তো, 1 বাই k1 প্লাস 1 বাই k2, তাহলে এটা y প্লাস z, তাই তো, পরপর আসছে বা। এইবার দেখো x টা এদের সাথে গুণাকার আছে, তাহলে এই পাশে গেলে কিন্তু x টা কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গিয়ে উপরে থাকবে কি 1 বাই k1 প্লাস 1 বাই k2, তাই তো। তাহলে দেখো এইবারে y প্লাস z বাই x ইকুয়াল টু ধ্রুবক, এটা কি হলো, ধ্রুবক। তাহলে কোনো দুটি রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে সেটা হয় সরলরেখা। সো y প্লাস z ভেরিজেস x, তাহলে এখানে শূন্যস্থানে কি হবে, শূন্যস্থানে হবে x, ঠিক আছে। তাহলে এটা 2 এর 3 নম্বরে গেল। দেখো এবার দেখো 2 এর 4 নম্বর, 2 এর 4 নম্বরে কি বলেছে, যদি কোনো সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তবে ওই সরলরেখাটি তৃতীয় বাহুর ড্যাশ হবে। তাহলে কোনো সরলরেখা কোনো ত্রিভুজের, মনে করো এটি একটি ত্রিভুজ, ঠিক আছে, ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ। এবার বলেছে কোন ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তাহলে এই দুটি বাহুকে যদি সমানুপাতে করে তাহলে এখান থেকে একটা রেখা যাবে, তাই তো, EF। তাহলে সেটি কি হবে, তৃতীয় বাহুর, তাহলে সেটি তৃতীয় বাহুর কি হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে সেটা তৃতীয় বাহুর অর্ধেক হবে, তোমরা বুঝতে পারছো, অর্ধেক। এবার দেখো 2 এর 5 নম্বর, 2 এর 5 নম্বরে কি বলেছে, 2 এর 5 নম্বরে বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি হলো ব্যাস ও বৃত্তের কেন্দ্র, কোণ এডিসি ইকুয়াল টু 120 ডিগ্রি, তাহলে বিএসি এর মান কত। তাহলে দেখো এটা একটি বৃত্ত, তাহলে বৃত্তের ব্যাস হলো এটা হলো এবিটা বলে দিয়েছে বৃত্তের ব্যাস, তাহলে তাহলে চতুর্ভুজটা এরকম হবে, তাই তো। তাহলে সি আর ডি এরকম হবে, তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এবার বলেছে কি, বলেছে দেখো ও বৃত্তের কেন্দ্র, তাহলে এখানে ও ও হলো কি বৃত্তের কেন্দ্র। এবার যদি তাই হয় বলেছে এডিসি, এ এডিসি এই কোণটা দিয়ে দিচ্ছে 120 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের বের করতে বলেছে কি বিএসি, বিএসি, তার মানে এই কোণটা বিএসি এর মান কত। এইবারে দেখো বন্ধুরা, আমরা এই কোণের সাহায্যে এই কোণের মান বের করতে পারবো, কেন, এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, মানে বিপরীত কোণ দুটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এখানে কি দেখো আমরা কোণ দুটি কোণ এডিসি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো, কারণ কি এরা বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে লিখে দেবে, কারণ কি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বা তাহলে আমাদের এবিসি এর মান বের করবো, এবিসি ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এডিসি, তাই তো। তাহলে 180 ডিগ্রি, এডিসি এর মান কত, এডিসি এর মান দিয়ে দিয়েছে 120 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি যদি 180 ডিগ্রি থেকে যদি আমরা 120 ডিগ্রি মাইনাস করি তাহলে আমরা পাবো 60 ডিগ্রি, তাই তো। এবার এবিসি এর মান, এটার মান পেলাম আমরা 60 ডিগ্রি। এইবারে দেখো আমাদের অ্যাঙ্গেল এসিবি হলো 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি, এই দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ কি এটাই অর্ধবৃত্তের উপর অবস্থিত, বৃত্তের অর্ধেক, মনে করে এইটা যদি নেই তাহলে বৃত্তের অর্ধেক হয় না, তাহলে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়, সমকোণ হয়। তাহলে আমরা দুটো এই কোণ পেয়ে গেলাম, এই কোণ পেয়ে গেলাম, তাহলে এই কোণের মান আমাদের এখন পেতে আর কি লাগে। তাই আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের মান এ বি সি এর, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটে কোণ কি কি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো। তোমরা একবারও লিখতে পারতে, আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটু বেশি বেশি লিখলাম, ঠিক আছে।
এই যে এটা তোমরা লিখতে পারো বি এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি আর এসিবি এর প্লাস, তাই তো? তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মান কত? অ্যাঙ্গেল এবিসি এর মান আমরা 60 ডিগ্রি পেয়েছি, আর আর অ্যাঙ্গেল এসিবি এর মান হলো পেয়েছি আমরা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমাদের কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে হবে 150 ডিগ্রি, তাই তো? 150 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেলাম কত? 30 ডিগ্রি। আমরা 30 ডিগ্রি পেলাম হলো বিএসি এর মান। আমাদের বিএসি এর মান 30 ডিগ্রি, এটাই আমাদের বের করতে দিয়েছে, তাহলে আমরা পেয়ে গেছি। এবার আমরা 2 এর 6 নম্বর করবো। দেখো এবার দেখো আমরা 2 এর 6 নম্বর করবো। 2 এর 6 নম্বরে কি বলেছে? 2 এর 6 নম্বর, 2 এর 6 নম্বরে বলেছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে চোঙ, গোলক ও চোঙের আয়তন কি হবে? এবার দেখো এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তাহলে আমাদের যদি নিরেট গোলককে গলিয়ে তৈরি করে, তাহলে গোলককে তৈরি করে চোঙ তৈরি করা হলো, তাহলে গোলকের আয়তন আর চোঙের আয়তন সমান হবে, তাই না? মানে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট চোঙ তৈরি করা হয়েছে, তাহলে এটা কি হবে? সমান। কেন সমান হবে? কারণ কি, যতটা পরিমাণ গোলকে যত পরিমাণ ধাতু থাকবে, চোঙটাও চোঙে ঠিক ততটাই ধাতু হবে, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার কি বেরোলো? সমান, ঠিক আছে? আমরা 3-এর 1 নম্বর বলব। 3-এর 1 নম্বর কি বলেছে? অংশীদারগণের মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, বিভিন্ন সময় ধরে, তাহলে তাকে কি সরল অংশীদারি কারবার বলে? হ্যাঁ, অবশ্যই তাকে সরল অংশীদারি কারবার বলে। তোমরা কিন্তু এটা অংশীদারি কারবার বইয়ে পেয়ে যাবে এই প্রশ্নগুলো, ঠিক আছে? মিশ্র অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবার কাকে বলে, ঠিক আছে? তাহলে এটা সত্য হয়ে গেল। এবার 3-এর 2 নম্বর দেখো। 3-এর 2 নম্বরে কি বলেছে? 3-এর 2 নম্বরে বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কম হয়। তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা আর বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হার, মানে টাকা মূলধনও সমান, আর এখানে কি সমান? আর সুদের হারও সমান, ঠিক আছে? আর সময়টাও নির্দিষ্ট। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের থেকে কম হয় নাকি বেশি হয়? তাহলে এটা কি হয়? তাহলে 2 নম্বর হলে মিথ্যা, কারণ নির্দিষ্ট সময়। তাহলে এটা কি থাকে? সমান থাকে। কেন সমান থাকে? কারণ কি নির্দিষ্ট সময়, তার মানে ধরে নিচ্ছি প্রথম বছরে, তাহলে সরল সুদের চক্রবৃদ্ধি সুদের হার সমান হয়। সময়টা তো স্থির বলেছে না, নির্দিষ্ট সময় বলেছে, বুঝলে? তাহলে এটা কি হবে? মিথ্যা, সমান থাকে। এবার আমরা 2-এর কত নম্বর? 3-এর 3 নম্বর আমরা বলবো। দেখো 3-এর 3 নম্বরে কি বলেছে? 3-এর 3 নম্বরে বলেছে √3 - 2 এর অনুবন্ধীকরণী √3 + 2। না, মিথ্যা। এটা তোমরা জানোই, সবাই এটা করেই ফেলেছে আমার করানোর আগে। তাহলে অনুবন্ধীকরণী কিভাবে করে? √3 - √2 এর অনুবন্ধীকরণী হবে কি? -√3 - √2, অর্থাৎ রুট যেখানে আছে তার আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এবং পরে যারা আছে, যারা রুট নেই, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা হবে সঠিক, মানে এটা মিথ্যা। এবার দেখো 3-এর 4 নম্বর। 3-এর 4 নম্বরে কি বলেছে? দেখো 3-এর 4 নম্বরে বলেছে 2a = 3b = 4c হলে a:b:c = 6:4:3 হবে কিনা? তাহলে দেখি হয় কিনা। তাহলে এখানে কি দিয়েছে হলো 2a = 3b = 4c, ঠিক আছে? তাহলে এটা = কে ধরে নিলাম। এইবারে তাহলে এরা আলাদা আলাদা ভাবে কে, তাহলে 2a = k, বা a = কি হবে? a হবে হলো k/2, আবার 3b = k, বা b কি হবে? b হবে k/3, আবার 4c = k, বা c কি হবে? c হবে k/4, তাই তো? তাহলে a b c আমরা পেয়ে গেলাম। তাহলে a:b:c এর মান আমরা পেয়ে যাব। তাহলে a এর মান কি? k/2, b এর মান কি? k/3, c এর মান কি? k/4।
4। তাহলে এবার দেখো 1/2:1/3:1/4, কারণ উপরে একই জিনিস আছে, তার মানে ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম 2 3 4, মানে ডিনোমিনেটর মানে কি বলে ওটাকে, হর পেলাম 2 3 আর 4। তাহলে হরের লসাগু করব, তাহলে 2 3 আর 4 এর লসাগু কি হবে, 2 দিয়ে যায়, 2 একে 2, 3 2 2 4, তারপর 3 2 6 6 2 12। তাহলে এবার এদের লসাগু দিয়ে উভয়কে আমরা গুণ করে দেবো, 12 1/3 গুণ 12 টু 1/4 গুণ 12। তাহলে এটাকে যদি কাটি, তাহলে 6 দুগুণে 12, এটাকে কাটলে 3 4 12, এটাকে কাটলে 3, তাই তো। তাহলে কি বেরোলো 6:4:3। তাহলে এখানেও কি দিয়েছে 6:4:3, তার মানে এটা সত্য। এটা কত, এটা সত্য। 3-এর 4 নম্বর সত্য। এবার 3-এর 5 নম্বর দেখো, 3-এর 5 নম্বর কি বলেছে। 3-এর 5 নম্বরে বলেছে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে এসি হলো বৃত্তের ব্যাস। এটা সত্য। তোমরা একে দেখবে, এবিসিডি যদি বৃত্তস্থ সামান্তরিক হয় তাহলে এসি হবে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এটা সত্য, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়। তাহলে 3-এর 6 নম্বর দেখো, 3-এর 6 নম্বরে কি বলেছে, এটা এই ভিডিওর লাস্ট অঙ্ক। 3-এর 6 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে দেখি, মনে করো এটা একটা শঙ্কু, তাই তো, এটা একটা শঙ্কু, এটা হলো কি শঙ্কুর ব্যাসার্ধ, আর এটা হলো উচ্চতা, এটা সমান। আর এটা দেখো, এটা হলো এল, এটা হলো এইচ, এটা হলো আর। তাহলে কি দেখো, এটা তাহলে 90 ডিগ্রি, মনে করো এ বি সি, তাহলে এটা 90 ডিগ্রি হয়। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুত্রয় না, এটা 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 হলো সমকোণ, এটা হলো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, ব্যাসার্ধটা কি ভূমি। তাহলে এটা কি সত্য। তাহলে এটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। ঠিক আছে, ত্রয় মানে 3। তাহলে এই ছিল আমাদের 389 পেজের 1 2 3-এর সমস্ত প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।